চাটুজ্জে মশাই ক্লাব ঘরে ঢুকেই দেখলেন ক্লাবে বেশ একটা হইচই পরিবেশ। বিশু নতুন মোটরসাইকেল কিনেছে। ক্লাবের ছেলেরা তাকে ধরেছে খাওয়ানোর জন্য। বিশু আজ দিল দরাজ। গদাধর ঘোষের দোকান থেকে এক কাঁড়ি মিষ্টিও এনেছে, আর অনাদির রেস্তোরাঁ থেকে চিকেন কাটলেট। চাটুজ্জে মশাইকে দেখে সবাই হৈ হৈ করে উঠল। কাগজের প্লেটে করে মিষ্টি আর কাটলেট এনে দিল রঘু। বংশী একটা প্লাস্টিকের গ্লাসে কোকা কোলা ঢেলে নিয়ে এলো। চাটুজ্জে মশাই খাইকে মানুষ, ভারী খুশি হলেন। তারপর হাত মুখ ধুয়ে বিশুকে জিজ্ঞেস করলেন, কি ভায়া, কত পড়লো? কোনো শোরুম থেকে কিনলে? শোরুম থেকে নয় চাটুজ্জে মশাই, ব্যাংক থেকে কিনলাম। হ্যাঁ, ব্যাংক থেকে? আশ্চর্য হলেন চাটুজ্জে মশাই। কিরকম? টানা মাল বোঝেন? বোঝাতে প্রবৃত্ত হয় বিশু। কেউ একটা ব্যাংক থেকে লোন নিয়ে বাইকটা কিনেছিল, কিন্তু ইএমআই দিতে পারেনি। ব্যাস, ব্যাংকের রিকভারি এজেন্ট গিয়ে তুলে এনেছে। তারপর নিয়ম অনুযায়ী নিলামে চড়ানো হয়। আমিও তকে তকে ছিলাম, চান্স পাওয়া মাত্র তুলে এনেছি। সস্তাতেই পেলাম, একদম নতুন গাড়ি, 6 মাসও হয়নি। 2.5 না 3,000 কিলোমিটার মাত্র চলেছে। চাটুজ্জে মশাইয়ের মুখটা গম্ভীর হয়ে যায়। একটু পর বললেন, কাজটা ভালো করনি বিশ্বনাথ। বিশু তো অবাক, আমরাও তাই। সে কি চাটুজ্জে মশাই, অমন ঝকঝকে বাইক, দারুণ পারফরমেন্স, খারাপ বলছেন কেন? বাইক তো খারাপ বলিনি, বলি অন্যের অনেক শখের কোনো জিনিস এইভাবে নিয়ে ব্যবহার করতে নেই। লোকের দীর্ঘশ্বাস লাগে। মাথা চুলকালো বিশু। কিন্তু আমি তো তুলে আনিনি চাটুজ্জে মশাই, তুলে এনেছে ব্যাংক। আমি তো বৈধভাবে টাকা পয়সা দিয়ে কিনেছি, কাগজপত্র আমার নামে আছে, এই দেখুন। বৈধ অবৈধর কথা হচ্ছে না বিশু। একটা লোক অনেক শখ করে একটা গাড়ি কিনলো, কি বাড়ি কিনলো, তারপর হয়তো ভাগ্যের পরিহাসে সেই শখের ভালোবাসার জিনিস তার হাতছাড়া হয়ে গেল। জেনে রাখবে, সে জিনিস কখনো কিনতে নেই। ভালোবাসার টান বড় সাংঘাতিক টান, বড় সাংঘাতিক টান। বিষিয়ে গেলে ও জিনিস জীবন ছাড়খাড় করে দিতে পারে। বলছি, এই নিয়ে ভালো কোনো গল্প আছে নাকি স্টকে? থাকলে ঝটপট বার করুন না, শুনি। হ্যাঁ, আছে তো বটেই। শুনতে হলে চুপটি করে বসো, আর একটু নুন চিনির শরবত দিতে বলো। এই গরমে আর চা পোষাচ্ছে না। মুহূর্তের মধ্যে ক্লাবের ছেলেপিলেরা চাটুজ্জে মশাইকে ঘিরে বসে পড়ল। চাটুজ্জে মশাইও গলা খাঁকারি দিয়ে তার গল্প শুরু করলেন। আমি তখন পড়াশোনা শেষ করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর চাকরির চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। হওয়ার অবশ্য কথাও ছিল না। আমার তখন মঙ্গলের মহাদশায় কেতুর অন্তর্দশা চলছে। সব কাজেই বাধা বিপত্তি অশান্তি এসব লেগে থাকারই কথা। এমন সময় আমার বাবার খুড়ো মশাইয়ের ছেলে শ্রী চণ্ডীচরণ মুখোপাধ্যায় আমাকে তাদের বাড়ি বর্ধমানে ডেকে পাঠালেন। ঠিক বর্ধমান টাউন না, মেমারির কাছে এক গ্রামে। কাজ তেমন কিছু না, কাকা উইল করে 3 ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করে দিয়ে যেতে চান। সেই সংক্রান্ত কিছু লেখাপড়ার কাজ, উকিলের সঙ্গে কথা বলার কাজ, এসব করে দিতে আমাকে যেতে হবে আর কি। পরিবারের মধ্যে আমি প্রথম গ্র্যাজুয়েট, তাই ডেকে পাঠানো। ওখানে কয়েকদিন থেকে ঢালাও আদর যত্ন পাওয়ার লোভ তো ছিলই। চণ্ডী কাকা ইঙ্গিত দিলেন কিছু অর্থপ্রাপ্তিও ঘটার সম্ভাবনা আছে। আমি যেন অতি সত্বর রওনা হয়ে যাই। সেবার ছিল এমনই এক গ্রীষ্মকাল। কয়েকদিন ধরে সূর্যদেব যেন আগুন ঢালছিলেন ধরিত্রীর ওপরে। দুপুরে রাস্তায় বেরোলে মনে হতো কলকাতা যেন এক মৃত নগরী। রাস্তাঘাট পুরো ফাঁকা, কুকুর অবধি দেখা যেত না। আর রোদের ঔজ্জ্বল্যে চোখ ধাঁধিয়ে যেত। কবিগুরুর ওই রৌদ্রময়ী রাতির উপমাটা কতটা সুপ্রযুক্ত হাড়ে মজ্জায় টের পেতুম। তখনও এত এসি, এয়ার কুলার এসবের বিলাসিতা ঢোকেনি শহরে। সেদিক দিয়ে গরমে গ্রামে যাওয়াটা অনেক আরামের ছিল। গাছপালার প্রাচুর্যের কারণে গরমটাও কম লাগতো। আর বিকেল হলেই পুকুরে বা নদীতে অবগাহন। আহা,
সে শান্তির স্নান তোমরা কল্পনাও করতে পারবে না। সে যাই হোক, কাকিমা তো খুশি হলেনি। বৌদিদিরাও কলেজ পাস দেওয়ার পেয়ে ভারী যত্নার্থী করতে লাগলেন। চণ্ডী কাকা বেশ সম্পন্ন গৃহস্থ, দাপটও কম না। জানি না সেই জন্য কিনা দেখলাম 3 ভাই আর বৌদিদিদের মধ্যে ভারী ভাব। গ্রামের নাম ছিল দক্ষিণ গোপালপুর। মেমারি থেকে বর্ষুল হয়ে যেতে হয়। দামোদরের কোল ঘেঁষা গ্রাম। ছায়া সুনিবিড় শান্তির নীড় বলতে যা বোঝায় একদমই তাই। শান্ত নিস্তরঙ্গ জীবন। সবাই সবার খোঁজ রাখে, বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে। আবার গ্রাম্য কুটকচাল, চণ্ডীমণ্ডপের পরনিন্দা পরচর্চা এইসবও কম নয়। সব মিলিয়ে দিন 3 যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। চতুর্থ দিনে একটা আশ্চর্য ঘটনা ঘটল। সেইখান থেকেই আমাদের কাহিনীর সূত্রপাত। বিকেলবেলা দামোদরে খানিকটা হুটোপুটি সেরে ফিরছি, এমন সময় রাস্তায় একটা বিপত্তি ঘটল। দামোদরের ধার ঘেঁষে একটা মোটর গাড়ি যাচ্ছিল, ঝকঝকে সাদা অ্যাম্বাসেডর, খুব সম্ভবত সরকারি গাড়ি। এদিকে কোনো কাজে এসেছিল। মাটির রাস্তা, রাস্তার ওপর একটা হাম্প, মাটি। বোঝা যায় যে গ্রামের লোকজনই বানিয়েছে। একটু দূরে একটা বছর 13-14 ছেলে রাস্তা পার হচ্ছিল। ছেলেটার মাথা ন্যাড়া, গা খালি, পরনে সাদা ধুতি পরা, কোমরে কুশের আসন। ছেলেটা ধীরে সুস্থে পার হচ্ছে। গাড়িটাও ধীরে সুস্থে হাম্পের উপর উঠল, আর নামার পর হঠাৎ করে স্পিড বাড়িয়ে তেড়ে গেল ছেলেটার দিকে। আমরা তো আতঙ্কে রক্ষে রক্ষে বলে চেঁচিয়ে উঠেছি। ছেলেটা প্রথমে হকচকিয়ে গিয়েছিল, তারপর ঝাঁপ দিল রাস্তার সাইডে। গাড়িটাও অন্য সাইডে গিয়ে বিকট আওয়াজ করে থেমে গেল। আমি দৌড়ে গিয়ে ছেলেটাকে তুলে ধরলাম। কোনো এর কাছে ছড়ে যাওয়া ছাড়া আর কোনো আঘাত নেই। তবে ছেলেটা ভয় পেয়েছে অনেক, হাত পা থরথর করে কাঁপছে, চোখে একটা ভয় তাড়িত ভ্যাবলা মার্কা দৃষ্টি, যেন এইমাত্র কি ঘটে গেল সেটা বুঝতে পারছে না। এদিকে ড্রাইভারও নেমে এসেছে গাড়ি থেকে। দেখি সে কোমরে হাত দিয়ে ভুরু কুঁচকে গাড়িটার দিকে তাকিয়ে। গ্রামের লোকজনও এসে পড়েছে হৈ হৈ করে। একটা মহা হট্টগোলের সৃষ্টি হলো। বেশ কয়েকজন ড্রাইভারকে ঘিরে ধরে জবাবদিহি চাইল। কয়েকজন দৌড়লো বাচ্চাটার বাড়িতে খবর দিতে। আমি বাচ্চাটাকে ছেড়ে গাড়ির কাছে গিয়ে দেখি লোকজন তো ড্রাইভারকে একদম এই মারে কি সেই মারে ব্যাপার। আর বৃদ্ধ ড্রাইভার হাত জোর করে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করছে। 11 বছর ধরে গাড়ি চালাচ্ছি, গাড়ির গায়ে কেউ একটা স্ক্র্যাচ দেখাতে পারবে? হ্যাঁ, মোস্তাফা মিয়ার ড্রাইভারির হাত অত পলকা নয় গো। হ্যাঁ, তাই নাকি? পলকানায় তো বাচ্চাটাকে চাপা দিতে গেছিলে কেন? ড্রাইভারের চোখে মুখে একটা অসহায় বিপদগ্রস্ত মানুষের ভঙ্গি। সে বিব্রত স্বরে বলল, সেইটা তো আমিও বুঝতে পারছি না, কি থেকে কি হয়ে গেল। আর একটা মারমার শব্দ উঠতে যাচ্ছিল। আমি হাত তুলে থামিয়ে দিয়ে বললাম, কি হয়েছিল ড্রাইভার সাহেব? মোস্তাফা জিভ দিয়ে একবার শুকনো ঠোঁটটা চেটে বলল, ঠিক ওই বাম্পারটা পার হয়েছি, অমনি মনে হলো স্টিয়ারিং আর আমার বসে নাই। গাড়িটা যেন খ্যাপা ষাঁড়ের মতো নিজেই নিজেই এগিয়ে গেল ওই ছেলেটাকে চাপা দিবে বলে। জোরে ব্রেক চিপলাম জানেন, কিন্তু তাতেও কাজ হলো নি। অনেক কষ্টে শেষমেশ স্টিয়ারিং ডান দিকে ঘোরাতে পেরেছি বাবু। কিন্তু কিন্তু কি হলো আমি না কিছুই বুঝলাম নি জানেন। এই 7 বছর ধরে গাড়ি চালাচ্ছি, কই এমন তো কোনোদিন হয়নি। লোকজন এর ওর মুখ চাওয়াচাই করতে লাগলো। কয়েকজনের চোখে স্পষ্ট অবিশ্বাস। স্বাভাবিক, আমারও গল্পটা খুব একটা বিশ্বাস হচ্ছিল না। তবে ঘোরটা আবার পাকিয়ে ওঠার আগেই দেখি কে যেন ভিড়ের পিছন দিক থেকে বললেন, উনি যা বলছেন ঠিক বলছেন, ওদের ছেড়ে দাও, ওদের কোনো দোষ নেই। ভিড় একটু সরে গিয়ে আসার পথ করে দিল। একজন অত্যন্ত শান্তশিষ্ট দেখতে ভদ্রলোক এসে দাঁড়ালেন। হাইট ওই 5 ফুটের থেকে বেশি, ন্যাড়া মাথা, পরনে ধুতি আর গায়ে একটা উড়নি। চোখ দুটো একই সঙ্গে উদাস আর বুদ্ধিদীপ্ত। এই গ্রামের ঠাকুর মশাই বনবিহারী চক্রবর্তী। শোনো, লকাইকে ওর মায়ের কাছে দিয়ে এসো, আর বলে দিও
ঠাকুরমশাই বলেছেন ও যেন পরের অমাবস্যা অবধি বাইরে না বেরোয়। আমি একটু পর ওর বাড়ি যাচ্ছি। বোঝা গেল ঠাকুর মশাইয়ের কথা এ গাঁয়ের লোক খুব মান্য করে। একটু একটু করে ভিড় ফাঁকা হয়ে গেল। মোস্তাফা ড্রাইভার ঠাকুর মশাইকে ধন্যবাদ দিয়ে গাড়িতে উঠে যে স্পিডে চম্পট দিল সেটা একদম দেখার মতো ছিল। আমিও উঠতে যাচ্ছি, ভদ্রলোক বললেন, একটু দাঁড়িয়ে যাও, এখন উঠো না। কেন? বাতাস ভালো নয়, হাওয়াটা কেটে যাক, তারপর উঠো। তখন সন্ধে নেমে আসছে, পাখিরা ফিরে যাচ্ছে বাসায়। তাদের কলকাকলির মধ্যে, ওই আধো অন্ধকারের মধ্যে, দামোদরের বাতাসের মধ্যে কথাটা যেন মূর্তিমান অমঙ্গল চিহ্ন হয়ে ভেসে এলো। আমি অবাক হয়ে ঠাকুর মশাইকে বললাম, বাতাস ভালো না? এসব কি বলছেন? কিছু তো বুঝতে পারছি না। এক কাজ করো, এসো আমার সঙ্গে, তাহলেই সব বুঝতে পারবে। আমি সঙ্গে থাকলে বিপদের কোনো ভয় নেই। আধ ঘন্টা কেন, আমার হাতে তখনও অখণ্ড সময়। আমি ঠাকুর মশাইয়ের সঙ্গ নিলাম। লখাইদের বাড়ির গ্রামের একদম এক প্রান্তে একতলা বাড়ির ন্যাড়া ছাদ। চারকোণে বিমের মাথা থেকে বেরিয়ে আছে ভুতুরে কনস্ট্রাকশন রড। ইটের গায়ে কোনো মতে বালি সিমেন্টের একটা প্রলেপ দেওয়া। বাইরে ছিটে বাঁশের বেড়া। তখন দেশ গায়ে অত ইলেকট্রিসিটি আসেনি। দূর থেকে দেখলাম হ্যারিকেন আর হ্যাচাক চলছে কয়েকটা। আমি আর ঠাকুর মশাই বাঁশ কেটে বানানো গেট খুলে দাওয়ায় এসে দাঁড়ালাম। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। বাড়িটা ঘিরে একটা বিষণ্ণ ভাব জমাট বেঁধে আছে। একটা অদ্ভুত জলো ভ্যাপসা গন্ধ, একটা মন খারাপ করা অনুভূতি। ঠাকুর মশাইকে কথাটা বলতে উনি মৃদু হাসলেন, কিন্তু কিছু বললেন না। এক সদ্য বিধবা মহিলা এসে দাঁড়ালেন। পিছনে পিছনে লখাই, আরো দুটি বাচ্চা মেয়ে। বৌমা, লখাই আজ বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছে। ছেলে মেয়েদের বলো কদিন যেন বাইরে বেশি না যায়। মহিলা ম্লান মুখে ঘাড় নাড়ালেন। তারপর সপ্রশ্ন চোখে আমার দিকে চাইতেই ঠাকুর মশাই আমার পরিচয় দিলেন। এও জানালেন যে আমি লখাইকে প্রথম তুলে ধরেছিলাম। ভদ্রমহিলা শুনেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। আমি বিব্রতভাবে দাঁড়িয়ে রইলাম। একটু পর কান্নার প্রাথমিক বেগ থামলে মহিলা জিজ্ঞাসা করলেন, আমাদের সঙ্গে এসব কি হচ্ছে ঠাকুর মশাই? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, কোনো দোষ করিনি, তাহলে আমাদের সঙ্গে এমন কেন হচ্ছে? বলা বাহুল্য আমি কিছুই বুঝতে পারছিলাম না। ঠাকুর মশাই আমাকে নিয়ে দাওয়ায় বসে বললেন, 2 কাপ চা খাওয়াবে মা? চা খেতে খেতে পুরো ব্যাপারটা খোলসা করলেন ঠাকুর মশাই। এই বাড়ি বানিয়েছিলেন সদ্য প্রয়াত বিমল কৃষ্ণ সাঁতরা। আদি নিবাস বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির তালড্যাংরা গ্রামে। বাবা পিতামহের চাষের জমি ছিল বেশ কিছু। ভাগ চাষ করেও যা পাওয়া যেত তাতে পরিবারের দিব্যি চলে যেত। বিমল কৃষ্ণ বিশেষ লেখাপড়া শেখেনি। কোনো রকমে ম্যাট্রিক পাশ করে বাবাকে গিয়ে বললেন তিনি আর পড়বেন না। বাবাও চাপাচাপি করলেন না। সংসারের জোয়ারে একটি নবীন বলির বদ জুটে গেল। কালক্রমে বিমল কৃষ্ণের বিয়ের বয়স হলো। অনেক খোঁজপত্তর করে এই গ্রামেরই রতন হাজরার মেয়ে লক্ষ্মীমণির সঙ্গে বিয়ে ঠিক হলো। বিয়ে হয়েও গেল ধুমধামের সঙ্গে। কালক্রমে বয়সের ধর্ম মেনে 3টি সন্তান হলো তাদের। বড়টি ছেলে, তার পরের 2টি ছোট মেয়ে। এদিকে বিমল কৃষ্ণের বাড়িতে ক্রমেই স্থান অকুলান হয়ে পড়ছিল। একান্নবর্তী পরিবার, সংসার বড় হতে থাকলে জায়গা কম পড়ে। এদিকে বিয়ের পরপরেই লক্ষ্মীমণির মা 3 দিনের সান্নিপাতিকে মারা গিয়েছিলেন। সেই শোকে হাজরা মশাই শয্যা নিলেন। তার একটি ছেলে ছিল, কিন্তু ছেলে বউয়ের সঙ্গে তার মোটে সদ্ভাব ছিল না। তিনি ভারী মেয়ে ন্যাওটা ছিলেন। তিনি মেয়ে জামাইকে এখানে এসে থাকতে বললেন, কিন্তু থাকতে বললেই তো আর থাকা যায় না। লক্ষ্মীমণির ভাই আর ভাইয়ের বউ
এই নিয়ে অশান্তির চূড়ান্ত করে ছাড়ল। তাদের আশঙ্কা ছিল যে হাজরা মশাই তার পুরো সম্পত্তি মেয়ে জামাইকে লিখে দেবেন। তাদের আশঙ্কা কিন্তু অমূলক ছিল না। তবে রতন হাজরা অতটা করলেন না। একটা চালু মুদির দোকান আর অনেক দিন আগে কেনা এক টুকরো জমি ছেড়ে দিলেন মেয়ে জামাইকে। শুধু তাই নয়, অসুস্থ শরীরে নিজে দাঁড়িয়ে থেকে একতলা বাড়ি তুলে দিলেন। আর সেই পরিশ্রমেই কিনা জানা যায় না, গৃহপ্রবেশের অল্প কয়েকদিনের মধ্যেই হাজরা মশাই চিরতরে চোখ বুঝলেন। বিমল কৃষ্ণ সন্তান আর পরিবার নিয়ে নতুন বাড়িতে উঠে এলেন। এ বেশি নয়, মাস 5 আগের কথা। আর তারপর থেকেই শুরু হলো গন্ডগোল। বাস শুরু করার কয়েকদিনের মধ্যেই লক্ষ্মীমণির বেশ কিছু অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা হতে লাগলো। একদিন উনুনে হাঁড়ি চড়িয়ে দেখলেন চাল আর সেদ্ধ হচ্ছে না। সারাদিন উনুনে চড়িয়েও লক্ষ্মীমণি ভাত রান্না করতে পারলেন না। আর একদিন সদ্য উনুন থেকে রান্না নামিয়ে একটু বাইরে গেছেন কি একটা আনতে, এসে দেখেন রান্না পচে বিশ্রী গন্ধ ছাড়ছে, অথচ একটু আগেই রান্না হওয়া তরকারি গরম ধোঁয়া উঠছিল। সেদিন সমস্ত রান্না ফেলে দিতে হলো। তা এরপর শুরু হলো সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের আবহাওয়া পরিবর্তন। বাইরে জমাটি শীত, অথচ ঘরের ভিতরে গুমোট গরম। ঘরের জানলা দরজা হাট করে খুলেও তার হাত থেকে রেহাই নেই। সমস্ত ঘরে একটা দমবন্ধ পরিস্থিতি। সাঁতরাদের ইষ্টদেব ছিলেন বালগোপাল, দেশভাগের সময় নিয়ে আসা। একদিন লক্ষ্মীমণি ঠাকুরকে ভোগ দিয়ে দেখলেন গোপালের ভোগের খাবার নষ্ট হয়ে গেছে, অথচ অতি যত্নে রান্না করা ভোগ। ভয়ে দুর্ভাবনায় লক্ষ্মীমণি কেঁদে ফেললেন। আর একদিন লক্ষ্মীর পাঁচালি পড়তে যাবেন, দেখলেন প্রদীপ জ্বালাতে পারছেন না। কোথাও কোনো হাওয়া বইছে এমন নয়, একটা অস্ত দেশলাই বাক্স শেষ হয়ে গেল, অথচ একটাও প্রদীপ জ্বলল না। তবে আসল ভয়ের কাণ্ড তখনও শুরু হয়নি। লক্ষ্মীমণির মেয়ে, তাদের দুজনের নাম ললিতা আর বিনোতা, মানে লালি আর বিনু ডাক নাম। একদিন 3 ভাই বোন দাওয়াতে বসে বসে সুর করে নামতা পড়ছে। এমন সময় লখাই বলল বাথরুমে যাবে। তোমরা বোধহয় দেখোনি, গ্রামের দিকে বাথরুম উঠোন পেরিয়ে অন্য প্রান্তে বানানো হয়। লখাই বাথরুম গেল। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু লখাইয়ের সারা শব্দ নেই। 2 বোন একটু ভীতু টাইপের, তারা মাকে ডেকে আনলো। লক্ষ্মীমণি কুপি নিয়ে বাথরুমের কাছে গিয়ে ডাকলেন, লখাই। কোনো সাড়া নেই। লক্ষ্মীমণি দরজায় টোকা দিলেন, তাও কোনো সাড়া শব্দ নেই। দরজা ঠেলে দেখলেন দরজা ভিতর থেকে বন্ধ। লক্ষ্মীমণি এবার উঁচু গলায় ডাকলেন, লখাই, কি হলো তোর? সারা শব্দ দিচ্ছিস না কেন? ঠিক সেই সময় লালি আর বিনু চিৎকার করে উঠল। লক্ষ্মীমণি তড়িতে ঘুরে দেখলেন কোনো অলৌকিক উপায়ে লখাই সদর দরজা দিয়ে ভিতরে ঢুকছে, কিন্তু উল্টো দিকে হেঁটে। আর হাঁটাটা কেমন যেন প্রাণহীন জড়বস্তুর মতো, যেন একটা পুতুল হেঁটে হেঁটে আসছে। দেখে ভয়ে আর আতঙ্কে লক্ষ্মীমণির প্রাণ উড়ে গেল। তিনি দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। লখাই যেন একটা ঘোরের মধ্যে ছিল। একবার চটকা ভেঙে মায়ের দিকে চাইল, তারপর কাপড়ের পুতুলের মতো মায়ের কোলেই এলিয়ে পড়ল। এরপর লখাইয়ের এলো ধুম জ্বর। টানা 5 দিন প্রায় ছেলে অচৈতন্য হয়ে পড়ে রইল। লক্ষ্মীমণি ক্রমাগত কাঁদতে থাকলেন আর ঠাকুরকে ডেকে গেলেন। 5 দিনের দিন সকালে আপনা থেকেই লখাইয়ের জ্বর ছেড়ে গেল। সেদিন ছিল অমাবস্যা। সেই রাতে লক্ষ্মীমণির সংসার শূন্য হয়ে গেল। একতলা বাড়িটা গ্রামের এক প্রান্তে। বাড়ির পিছনের দিকে বাঁশবন। বাঁশবন পেরিয়ে একটা মজা ডোবা। ডোবার ওপারে বেশ খানিকটা খোলা জমি, লোকে বলে ভুলোর মাঠ। মাঠ পেরিয়ে গায়ের একমাত্র শ্মশান দামোদরের পার ঘেঁষে। লোকজন পারতপক্ষে সন্ধ্যের পর ভুলোর মাঠের দিকে হাঁটে না। বিমল কৃষ্ণ পরিশ্রমী লোক ছিলেন। শ্বশুরের কাছ থেকে প্রাপ্ত মুদির দোকানটি নিয়ে তার সারা দিন কেটে যেত। তার উপর নতুন জায়গা, নতুন খরিদ্দার, সবকিছু বুঝে নিতেও একটু সময় লাগে। দোকান বন্ধ করে বিমল কৃষ্ণ যখন ফিরতেন তখন রাত হয়ে যেত।
পাড়াগাঁয়ে রাত 8টা মানেই গভীর রাত। সন্ধ্যের একটু পরেই চারিদিক নিঝুম হয়ে যেত। রাস্তাঘাটে ঝিঁঝি পোকার ডাক ছাড়া কিছু শোনা যেত না। সাঁতরামশাই একটা সাইকেল করে ফিরতেন। সামনে একটা কার্বাইডের ল্যাম্প জ্বলত। দূর থেকে বাড়ির দাওয়ায় হ্যাজাক জ্বলছে দেখতে পেতেন। সাঁতরামশাই এসে হাত পা ধুয়ে দাওয়ায় বসেছেন। লালি আর বিনু ভেতরের ঘরে অসুস্থ দাদার দেখাশোনা করছে, আর লক্ষ্মীমণি এসে হাওয়া করতে করতে সব কথা স্বামীর কানে তুললেন। বিমল কৃষ্ণ গম্ভীর মানুষ ছিলেন, কিছু বললেন না। চুপচাপ রাতের খাওয়ার খেয়ে কলতলায় হাত মুখ ধুতে গেলেন। লক্ষ্মীমণি এঁটো বাসন সরিয়ে রাখলেন, দাওয়া মুছে রাখলেন। ছেলে মেয়েদের খাওয়া দাওয়া আগেই হয়ে গিয়েছিল। মশারি টাঙিয়ে তাদের শোয়ার ব্যবস্থা করতে গেলেন। স্বামী ফিরে এলে তিনি নিজে খেতে বসবেন যেমন রোজ হয়, কিন্তু বিমল কৃষ্ণ আর ফিরলেন না। অনেকক্ষণ অপেক্ষা করে লক্ষ্মীমণি হ্যাচাক হাতে কলতলায় গিয়ে দেখলেন বিমল কৃষ্ণ কলতলায় মুখ থুবড়ে পড়ে আছেন। ঘাটটা সামান্য উল্টে আছে, চোখের মণি দেখা যাচ্ছে না। আর অকুত ভয়ে সাঁতরামশাইয়ের সারা মুখে একটা সাংঘাতিক ভয়ের ছাপ। পরদিন সকালে খুড়োমশাইয়ের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত কিছু কাজ করছে। কথায় কথায় আগের দিনের ঘটনাটা উঠল। খুড়োমশাই ওই প্রায় অ্যাক্সিডেন্টের কথাটা জানত, কিন্তু তারপর যে ঠাকুরমশাইয়ের সঙ্গে যে সাঁতরামশাইয়ের ভদ্রাসনে গিয়েছিলাম সেটা জানতেন না। কথাটা শুনে খুড়ো একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, কাজটা ভালো করনি ভবতরণ। কেন খুড়োমশাই? যে বাড়িতে অপঘাতে মৃত্যু হয় সেখানে অসময় হুট করে কিন্তু চলে যেতে নেই। তাছাড়া তাছাড়া কি? বাড়িটা নিয়ে অনেক কথাই কানে এসেছে ভব। অনেক অশৈলী অশরীরীর ঘটনা ঘটেছে বলে শুনেছি। তোমরা শহরের ছেলেপিলেরা এসব মানো না আমি জানি, কিন্তু আমরা বুড়ো লোকজন এসব লক্ষণ অলক্ষণ কিন্তু খুবই মানি। ও বাড়িতে কারুর একটা অভিশাপ আছে হে। লক্ষ্মী আমাদের গাঁয়েরই মেয়ে, ছোটবেলা থেকে দেখেছি, অতি চমৎকার মেয়ে। এবার তার কপালে যে এত বড় একটা দুর্ভোগ নেমে আসবে সে আমরা ভাবতেও পারিনি। অভিশাপ? ওই বাড়িতে কার অভিশাপ? চণ্ডী খুড়ো হুকোটা নামিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। কোথাও কিছু নেই, একটা হাওয়া আমাদের পাক খেয়ে গেল। খুড়োমশাই একটু শিউরে উঠে বললেন, আমিও ঠিক জানি না, তবে ছোটবেলায় শুনেছিলাম জমিটা খুব একটা ভালো না। কিছু একটা দুর্লক্ষণ আছে, তবে সেটা কি বলা মুশকিল। বাপ দাদারা ভেঙে আসলে কিছুই বলেননি। যদি কথাটা মেনেই নি, তাহলেও তো বলতে হয় এই কথাটা তো লক্ষ্মীমণির বাবা রতন হাজরাও জানতেন নিশ্চয়ই। তা সত্ত্বেও তিনি জমিটা কিনলেন কেন? জমিটা রতন কেনেনি, ওটা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি। তবে রতন নিজেও কিনতে পারত। ভারী ডাকাবুকো মানুষ ছিল সে, তাছাড়া ঘোর বৈষয়িক মানুষ। তবে এসব অভিশাপ টভিশাপে বিশেষ বিশ্বাস টিশ্বাস করতো না, আর তাতেই তার কাল হলো। এই এলাকার জমিদার ছিলেন দিগম্বর মিত্র। তখন মিত্রদের দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত সব। আজ থেকে প্রায় 60 বছর আগে দিগম্বর মিত্রের কাছ থেকে জমিটা কেনেন রতনের বাবা রাম হাজরা। ইচ্ছা ছিল ওখানে একটা বাড়ি বানাবেন, কিন্তু জমিটা কেনার পর থেকেই নাকি হাজরা পরিবারের একের পর এক অশান্তি নেমে আসে। রতনের মা ছিলেন ভারী লক্ষ্মীমন্ত মানুষ, তিনি এসব আচার বিচার খুব মানতেন। তিনি বলেন যে জমিটা বেচে দিতে, কিন্তু জমি জিরেদ ভারী জটিল জিনিস। ওভাবে আলু পটলের মতন এসব ঝট করে কেনা বেচা যায় না। এদিকে বদনামও রটে গেছে, তাই জমিটা পড়েই রইল। শেষে একদিন দেখি রতন দাঁড়িয়ে থেকে ওই জমিতে বাড়ি তুলছে। বলল মেয়ে জামাই নাকি এসে এখানে থাকবে। আমি আর তেমন কিছুই বলিনি, তবে আশঙ্কা করেছিলাম যে এই নিয়ে কিছু একটা অনর্থ হবেই। আরো কিছু জিজ্ঞাসা করতাম, কিন্তু তার আগেই দেখি ঠাকুর মশাই মানে বনবিহারী বাবু উঠোনে এসে দাঁড়ালেন। সঙ্গে আরো একজন লোক হাসি মুখে বললেন, এই যে চণ্ডীবাবু, একজন পুরনো আলাপিকে সঙ্গে নিয়ে এলাম।
আমাদের গ্রাম দেখতে এসেছেন। ভাবলাম আপনার সঙ্গে একবার দেখা করে চাই। খুড়ো ব্যস্ত সমস্ত হয়ে বললেন, আরে কি সৌভাগ্য! আসুন আসুন, বসুন। বলতে বলতে উঠে দাঁড়ালেন। ছোট বৌমণি দুটো মোড়া দিয়ে গেলেন বসার জন্য। খুড়ো মশাই চা আর মুড়ি দিয়ে যেতে বললেন। ঠাকুর মশাইয়ের সঙ্গে আসা লোকটির সঙ্গে আলাপ করিয়ে দিলেন। ইনি মৈত্র মশাই। গেলবার গয়া গিয়েছিলাম, তখন ট্রেনে আলাপ। সেই থেকেই চিঠি চা পার্টিতে যোগাযোগ ছিলই। শুনলাম এবারে গরমটা নাকি গ্রামেই কাটাতে চান। সঙ্গে সঙ্গে চিঠি লিখে আনিয়ে নিলুম। কি মৈত্র মশাই, ঠিক বলছি তো? সঙ্গের লোকটি মৃদু হেসে বললেন, বনবিহারী বাবুর মতন সৎ এবং পরোপকারী বন্ধু পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার। তিনি যে আমাকে ডেকেছেন সে আমার পরম সৌভাগ্য। লোকটিকে ভালো করে লক্ষ্য করলাম। সাধারণ গড়পড়তা বাঙালির মতো দেখতে, ওই 40-45 বয়স হবে। পরনে সুতির শার্ট আর টেরিকোটের প্যান্ট, পায়ে একটা স্যান্ডেল। কানের কাছে চুলে পাক ধরলে কি হবে, ত্বক এখনো সতেজ টান টান। তবে দেখবার মতো হচ্ছে চোখ দুটো। একই সঙ্গে বুদ্ধি আর করুণার এমন মিশ্রণ খুব কম চোখেই দেখা যায়। খুড়োমশাই বললেন, মৈত্র মশাইয়ের বাড়ি কোথায়? আদিবাড়ি নবদ্বীপে, তবে কাজকর্মে সারা দেশই ঘুরে বেড়াতে হয়। অবরে সবরে দেশে আসি। এবার মনে হলো অনেকদিন গ্রাম বাংলা দেখা হয়নি। হ্যাঁ, বনবিহারী বাবুকে সে কথা জানাতে উনি প্রায় জোর করেই টেনে আনলেন। খুড়োমশাই শুনে খুশি হয়ে বললেন, খুব ভালো করেছেন। এখানে তো খুব বেশি বাইরের লোক আসেও না তেমন। এই আপনাদের মতন কেউ এলে বেশ দেশ বিদেশের খবরও পাওয়া যায়। তা তামাক চলে তো? ভদ্রলোককে আমার বেশ ইন্টারেস্টিং লাগছিল। তোমরা তো জানোই আমার দেশ বিদেশে ঘুরে বেড়াবার শখ ছিল এককালে। কার্যগতিকে সেটা হয়ে ওঠেনি। সেই থেকেই পর্যটক গোত্রের লোকজনের প্রতি আমার একটা টান আছে। তাছাড়াও লোকটার মধ্যে কি যেন একটা অদ্ভুত আকর্ষণী ক্ষমতা আছে। নির্নিমেষে চেয়ে থাকতে ইচ্ছা করে। আরও এই কথা সে কথার পর চা তামাক খেয়ে দুজনে উঠে পড়লেন। খুড়োমশাই নিমন্ত্রণ করে রাখলেন। মৈত্রমশাই থাকবেন 4 দিন। ঠিক হলো আগামীকাল দুজনে এই বাড়িতে দুপুরে খেতে আসবেন। দুজনের সঙ্গে আমিও উঠে পড়লাম। লোকটার সঙ্গ ছাড়তে ইচ্ছাই করছিল না। বনবিহারী বাবু অবশ্য খুশি হলেন। চলো হে, তোমরা তো শহরের লোক। আসল গ্রাম কাকে বলে একটু ঘুরিয়ে দেখাই। সে গ্রাম আমি গত 3 দিন ধরেই দেখছি। তবে সে কথা আর বললাম না। তিনজনে মিলে হাঁটতে হাঁটতে গ্রামের অনেকটা ঘুরে ফেললাম। ততক্ষণে মৈত্রমশাই আমার কাকা হয়ে উঠেছেন। আমি খুড়ো বলতে গিয়েছিলাম, উনি হেসে বললেন, খুড়োমশাই শুনলেই কেমন যেন অশীতিপর বয়োবৃদ্ধ মনে হয় ভব। তুমি বরং আমাকে কাকা বলেই ডেকো। হাঁটতে হাঁটতে শ্মশানের দিকটা এলাম। কাকা দেখলাম কি সব বিড়বিড় করছেন। ঠাট্টা করে বললাম, ভূতের মন্তরা ওড়াচ্ছেন নাকি? ভয় করছে? শ্মশানে ভয় কিসের ভবতারণ? হ্যাঁ, রাজা থেকে ভিক্ষুক, মহাত্মা থেকে পাপী, সাধু থেকে ভোগী, সবারই শেষ আশ্রয়স্থল হলো এই শ্মশান। এখানে পাপ পুণ্য সমস্ত কৃতকর্মের বোঝা নামিয়ে জীবাত্মা মিলিত হন পরমাত্মার সঙ্গে। শ্মশান অতি পুণ্যস্থান, বুঝলে? শ্মশানে এলে চিত্তশুদ্ধি হয়। কথাগুলো শুনে বড় ভালো লাগলো। তাছাড়া কাকার কথা বলার মধ্যেও একটা ধীর স্থির শান্ত ভঙ্গি থাকে, যে শুনলেই বিশ্বাস করতে ইচ্ছা করে। শ্মশান ঘুরে ভুলোর মাঠ ধরলাম। বৈশাখের খড়দুপুর, মাথার ওপর সূর্যদেব যেন আগুন ঝরাচ্ছেন। চারিদিক তেতে পুড়ে একসা। প্রচণ্ড রোদে আলজিভ অব্দি শুকিয়ে উঠেছে।
এমন সময় একটা জিনিস দেখে থমকে গেলাম। আমাদের একটু আগেই এক মুঠো ধুলো যেন হঠাৎ করেই হাওয়াতে পাক খেয়ে নেচে উঠল। তার সঙ্গে আর একটা হাওয়ার স্রোত এসে মিলল কোথা থেকে। কিছু শুকনো পাতা আর কাঠকুটো জড়িয়ে গেল তাদের সঙ্গে। তারপর সেই ধুলো আর হাওয়ার স্রোত একে অন্যকে জড়িয়ে পাক খেতে খেতে এদিক ওদিক মাথা দুলিয়ে দুলিয়ে নাচতে লাগলো। মনে হলো যেন দুটো বিশাল অজগর সাপে শঙ্খ লেগেছে। আমরা তিনজনই স্তব্ধ হয়ে সেই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখতে লাগলাম। আশ্চর্যের বিষয় হচ্ছে যে সারা মাঠে আর কোথাও হাওয়া নেই, শুধু আমাদের চোখের সামনে। আমাদের চোখের সামনে যেন ঘূর্ণিঝড়ের এক আশ্চর্য নাটক অভিনীত হচ্ছে। কিছুক্ষণ পরে ঘূর্ণিঝড়টা দ্রুত ধেয়ে গেল মাঠের ওপারে একটা বাঁশবাগানের দিকে। বাঁশবাগানের সামনে একটা পচা ডোবা। দেখলাম শুকনো বাঁশপাতা আর এক গাদা কাঠকুটো নিয়ে আরো ঝড় হয়ে উঠেছে সেই ধুলোর ঝড়। তারপর বাঁশবাগানের মাথার একটু ওপরেই উঠে ভেঙে গেল সে। এতক্ষণ তিনজনেই চুপ ছিলাম। প্রথম কথা বললেন কাকা। বাঁশবাগানের ওপারে কি আছে? এই গ্রামেরই এক বাসিন্দার বসত বাড়ি। বেশ, আমাকে নিয়ে চলুন। কেন? আমাকে কেউ ডাকছে। বসেছিলাম লক্ষ্মীমণির বাড়ির দাওয়াতে। কাল যে ঘটনা ঠাকুরমশাই আমাকে বিশদে বলেছেন সেটাই এবার কাকাকে বলা হলো। সকালে চণ্ডীঘুড়ো আমাকে যেটা বললেন সেটাও জানালাম। লক্ষ্মীমণি একটু কেঁদেও নিয়েছেন এর মাঝখানে। পরিস্থিতি গম্ভীর হয়ে আছে। কাকা কিছুক্ষণ স্তব্ধ থেকে বললেন, এই জমিতে এমন কিছু একটা রয়ে গেছে যেটা ভালো নয় মা, ভালো নয়। তোমাদের কপালে অনেক দুর্ভোগ আছে দেখতে পাচ্ছি। সেটা কি মৈত্রমশাই? লক্ষ্মীমণির স্বরে ভয় স্পষ্ট। মাথা নাড়লেন কাকা। ঠিক বুঝতে পারছি না, তবে কোনো সাধারণ বাস্তুদোষ নয়, খুব জটিল কোনো ভূমিবন্ধন। এর কারণ বা উৎস খুঁজে না পেলে একে প্রতিহত করা মুশকিল। আর যদি প্রতিহত করা না যায়? প্রতিহত করা না গেলে আরো রক্ত ঝরবে। যে নেমে এসেছে তার রক্তের পিপাসা এখনো মেটেনি চক্রবর্তী মশাই। আরো শিকার ধরার জন্যে সে ওঁত পেতে আছে। তৃপ্ত না হওয়া পর্যন্ত সে একের পর এক বলি নিয়েই যাবে। আমরা সবাই স্তব্ধ হয়ে বসে আছি। এমন সময় লক্ষ্মীমণির 8 বছর বয়সী ছোট মেয়ে বিনু এক গ্লাস জল আর একটা বাতাসা এনে মৈত্রমশাইয়ের হাতে দিয়ে পাকা গিন্নির মতো বলল, আমরা সবাই হেসে উঠলাম। মৈত্রমশাই হাসলেন না। বাতাসাটা হাতে করে অদ্ভুত চোখে কিছুক্ষণ বিনুর দিকে চেয়ে রইলেন। তারপর বাতাসাটা গুঁড়ো করে গ্লাসের জলে মিশিয়ে খানিকটা খেয়ে বাকি জলটা মুখের সামনে এনে বিড়বিড় করতে করতে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিলেন। এটা কি করলেন মৈত্র মশাই? মেয়েরা মায়ের জাত চক্রবর্তী মশাই। মা যখন স্নেহ ভরে সন্তানের মুখে অন্ন তুলে দেন তখন তার থেকে মহত্তর মঙ্গল উপচার আর কিছুই হতে পারে না। শুনুন ঠাকুর মশাই, আমি আজ কিছু স্থান বন্ধন করে দিয়ে গেলাম, তবে এ খুবই ক্ষণস্থায়ী। আপনি যে করে হোক কালকের মধ্যে এই জমির ইতিহাস জানার ব্যবস্থা করুন। রোগ না জানলে প্রতিকারের ব্যবস্থা করতে পারবো না। পরশু রাতে আমার ট্রেন, তার আগেই আমি এর একটা ব্যবস্থা করে দিয়ে যেতে চাই। তিনজনে উঠে পড়লাম। অনেক কাজ বাকি। আসার পথে কাকাকে শুধু একটা কথাই জিজ্ঞাসা করলাম, ধুলোর ঝড় তুলে আপনাকে কে ডাকছিল কাকা? কাকা মৃদু হাসলেন, কিছু বললেন না।
চণ্ডীখুড়ো রীতিমতো চিন্তিত মুখে বললেন, ইতিহাস বলতে পারবো না বাবা। জমিটা রতন হাজরার বাপ কিনেছিল ওই জমিদার দিগম্বর মিত্রের কাছ থেকে, এটুকুই জানি। তার আগে জমিটা কার ছিল সে কথা তো জানি না। তবে মিত্তির বংশের উত্তরাধিকাররা এখনো আছেন। তাদের দলিল দস্তাবেজ ঘেঁটে দেখলে কিছু জানা গেলেও যেতে পারে। আমার সঙ্গে ঠাকুরমশাই ছিলেন। কাকা ঠাকুরমশাইয়ের বাড়িতে নিজের ঘরে ঢুকে সেই যে দৌড় দিয়েছেন আর খোলার নামই নেই। তাকে নাকি কিছু প্রস্তুতি নিতে হবে। তবে আমাকে আর ঠাকুরমশাইকে পই পই করে বলে দিয়েছেন যে করে হোক আজ বা কালকের মধ্যে ওই বাস্তুর ইতিহাস যেন আমরা বার করি, নইলে লক্ষ্মীমণি আর 3টি সন্তান কেউ বাঁচবে না। এই বাস্তু ছেড়ে গেলেও বাঁচবে না, বরং যেখানে যাবে সেখানেই অভিশাপ নিজের থাবা বসাবে। ঠাকুরমশাই হতাশ হয়ে বললেন, সে রামও নেই, সে অযোধ্যাও নেই, সেই দিগম্বর মিত্তিরও নেই, জমিদার বাড়ি সীতাপটও নেই। দিগম্বর মিত্তিরের নাতি সুবল এখন স্কুল টিচার। সে আর তার পরিবার পুরো জমিদার বাড়িটার একটা অংশে বাস করে। তাদের জমিদারি দস্তাবেজ খুঁজে দেখবার মতো কেউ অবশিষ্ট আছে বলে জানি না। চণ্ডীখুড়ো বুড়ো কুঁচকে খানিক চিন্তা করে বললেন, দিগম্বর মিত্র নায়েব ছিলেন হাজারি সরকার, এই গ্রামেই থাকেন। তাকে বললে তিনি হয়তো ঠিক দলিলটাই খুঁজে দিতে পারবেন। তবে সরকার মশায়ের অনেক বয়স হয়েছে, পারবেন কিনা তা জানা নেই। একবার গিয়ে কথা বলতে দোষ কি? না, তা অবশ্য নেই। চলো আমিও যাই, নইলে তোমাদেরকে নাও চিনতে পারেন। সরকার মশাইয়ের ভদ্রাসন বড়শুল যাওয়ার পথে পড়ে। হাতাওয়ালা দোতলা বাড়ি, সামনে ছোট্ট বাগান। লাল সিমেন্টে শান বাঁধানো দাওয়ায় বসে সরকার মশাই মুড়ি খাচ্ছিলেন। বয়স প্রায় 80 ছুঁই ছুঁই হলে কি হবে, মেরুদণ্ড একেবারে টান টান, উজ্জ্বল গৌরবর্ণ দেহ, খাড়া নাক আর খড়ধূর্ত চোখ দেখে প্রাক্তন নায়েব মশাইকে চিনে নিতে অসুবিধা হয় না। চণ্ডীখুড়ো নিজের পরিচয় দিতে চোখ কুঁচকে বললেন, চণ্ডী? কোন চণ্ডী? নিতাই মুখুজ্জের ছেলে? রামেশ্বর মুখুজ্জের নাতি? বাপরে, বুড়োর স্মৃতিশক্তি দেখে চমকে গেলাম। তবে এত স্মৃতিশক্তিতেও খুব একটা লাভ হলো না। বুড়ো জমিটার কথা মনে করতে পারলেন বটে, সেই নিয়ে কিছু একটা অশান্তি হয়েছিল সেটাও মনে করতে পারলেন, কিন্তু কি হয়েছিল সেটা আর বলতে পারলেন না। ঠাকুরমশাই একবার দলিল দস্তাবেজ দেখার কথাটা তুললেন, তাতে বুড়ো হেসে বললেন, সে কি আর আছে হে? অনেক দলিল তো সেরই বিক্রি করে দেওয়া হয়েছে, আর বাকি যা ছিল সব উইয়ে খেয়ে শেষ করে দিয়েছে। না হে বাপু, ওই পথে হেঁটে লাভ হবে না। হতাশ হয়ে উঠে আসছি এমন সময় একটা কথা মাথায় এলো। জিজ্ঞাসা করলাম, দাদামশাই, আপনাদের সময়কালের আর কেউ আছেন যিনি এখনো বেঁচে আছেন? আচ্ছা, তাকে জিজ্ঞাসা করলে হয় না? দাদামশাই ডাক শুনে বুড়ো সরকার মশাই বেশ প্রসন্ন হলেন। তারপর অনেক ভেবেচিন্তে বললেন, হ্যাঁ, মিত্তির মশাইয়ের খাস লেঠেল ছিল হলো আবুল। জমিদার বাড়ির মিধার কাজ করত, আর মিত্তির মশাই কোথাও গেলে পাহারা দিয়ে নিয়ে যেত। সে আমার থেকেও কয়েক বছরের বড়। শুনেছি এখনো বেঁচে আছে। তাকে একবার জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ হ্যাঁ। আব্দুলের বাসস্থান যে গ্রামে তার নাম বাজে সালেপুর। যখন পৌঁছলাম তখন বিকেল। ভদ্রলোক উঠোনে চাটাই বিছিয়ে বসে নাতি নাতনিদের সঙ্গে কাঁচা আম মাখা খাচ্ছিলেন। এই বয়সেও বেশ শক্ত সমর্থ শরীর, আবলুস কাঠের মতো গায়ের রং, ন্যাড়া মাথা আর সাদা দড়িতে ভদ্রলোককে বইয়ের পাতা থেকে উঠে আসা একটা জলজ্যান্ত চরিত্র বলে মনে হওয়া স্বাভাবিক। কার্যগতিকে দেখা গেল আব্দুল মিয়ার মনে আছে সবই, কিন্তু সব কথাই ঐতিহাসিক রেফারেন্স টেনে শুরু করেন। যেমন বয়স কত জিজ্ঞাসা করতে বললেন,
সেই যেবার প্রথম বড় যুদ্ধ লাগলো সেইবার। অথবা ছোট ছেলে জন্মালো কবে জিজ্ঞাসা করতে শুরু করলেন? সেই যেবার সুভাষ বাবু রেঙ্গুন অব্দি চলে এলেন। এইরকম আর কি। অনেক কষ্টে ইতিহাসের অনেক মাইল ফলক পেরিয়ে আসল প্রসঙ্গে এলাম। বুড়ো শোনা মাত্র বলল, ভুলোর মাঠের সামনের জমিটা, পেছনে বাঁশ বাগান আর মস্ত ডোবা আছে। সেই জমিটার কথাই যে বলা হচ্ছে সেটা জানানো হলো। তবে ডোবা যে আর মস্ত নেই সে কথাটা শুনে বুড়ো দুঃখ করলেন খুব। ও, ওই ডোবা থেকে কই মাছ ধরেছিলুম সেই সেই যেবার লাল বাহাদুর শাস্ত্রী যুদ্ধে জিতলেন সেইবারে। আমরা চেপে ধরলাম। দাদা যেন ওসব পরে শুনবো, আগে বলুন তো জমিটা কার ছিল আর দিগম্বর মিত্রর হাতে এলো কি করে? আরও বেশ কিছু আগরম বাগরম শোনার পর আসল কথা জানা গেল। কথাটা আব্দুল মিয়া বলতে শুরু করলেন। তখন ওই শ্মশান আর ভুলোর মাঠ সংলগ্ন এলাকা ঘিরে ছিল একটা বাঁশ বন। জায়গাটার কুখ্যাতি ছিল খুব, এমনকি দিনের বেলাতেও পারত পক্ষে ওই রাস্তা দিয়ে কেউ যেত না। রাত বিরেতে কেউ মরলে অন্তত 10-12 জন মিলে দল বেঁধে পোড়াতে যেত শ্মশানে। হ্যাঁ, তা একদিন ভিন গাঁ থেকে একটা ডাকাবুকো লোক এসে জমিদার বাবুকে পেন নাম ঠুকে দাঁড়ালো। ছোটখাটো চেহারা, এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গাল ভরা দাড়ি আর পরনে ওই লাল রঙের কাপড়। এসে বলল তার নাম নাকি কালী কিঙ্কর ভট্টাচার্য, বাঁকড়োয় বাড়ি। সংসারে অশান্তি বলে সব ছেড়ে ছুড়ে এখানে চলে এসেছে। বাবুর কাছে বসবাস করার জন্য কিছু জমি চাইল। বাবু খুব হুঁশিয়ারি আর হিসেবি লোক ছিলেন, তিনি কোনো বাস্তু জমি দিলেন না। ওই ওই বাঁশ বন দেখিয়ে লোকটাকে বললেন পারলে সে যেন ওই বন কেটে বসত বানিয়ে নেয়। কিছু টাকাও দিলেন ঋণ হিসেবে, আর 2 জন কামলা দিতে চাইলেন বাঁশ বন কাটতে সাহায্য করার জন্যে। কিন্তু লোকটা বলল তার কাউকে চাই না, একাই যথেষ্ট। শুনে আমরা মুখ টিপে হাসলুম। তবে লোকটা কিন্তু তার কথা রেখেছিল। হপ্তা 2-1-এর মধ্যেই দেখি বাঁশ বন ঝোপ জঙ্গল কেটে একেবারে সাফ করে ফেলেছে। তাই নয়, একচালা ঘরও বানিয়ে নিয়েছে। একদিন জমিদার বাবুকে পেনাম ঠুকে গেল। আমরা তো অবাক, লোকটা দানো টানো পোষে নাকি। একদিন জমিদার বাবু বিকেলে হাওয়া খেতে বেরিয়েছেন, সঙ্গে আমিও আছি। বাবু বললেন, চল তো আব্দুল, দেখে আসি লোকটা কিরকম বাড়ি বানিয়েছে। আমি রাস্তাটা চিনতুম, পথ দেখিয়ে নিয়ে গেলাম। বাবু তো বাড়ি দেখে একেবারে তাজ্জব। কোথায় সেই বাঁশ বন? লোকটা সব কেটে কুটে একেবারে দিব্যি ঝকঝকে তকতকে করে বাড়ি বানিয়েছে। সামনে পরিষ্কার উঠোন, নিকোনো দাওয়া। শুধু বাড়ির পেছনে একটুখানি বাঁশ বন রেখে দিয়েছে, আর ওই 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 ডোবাটা। বাবুর মুখ একেবারে গম্ভীর হয়ে গেল। তিনি বাড়ি ফিরে বললেন পরদিন সকালে কালী কিঙ্করকে যেন ডেকে আনি। কালী কিঙ্কর এলে বাবু তাকে যে টাকাটা ধার হিসেবে দিয়েছিলেন সেইটা ফেরত চাইলেন।
নায়েব মশাইয়ের খাতা কলমের জোরে ততদিনে ওটা 4 ডবল হয়ে গিয়েছে। কালী কিঙ্করের মুখ দেখে মনে হলো তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সে ভারী কাকুতি মিনতি করতে লাগলো যাতে তাকে একটু একটু সময় দেওয়া হয়। কিন্তু বাবুর গো ছিল বড় সাংঘাতিক। তিনি বললেন, পরের দিন যদি সেই টাকা না শোধ দেওয়া হয় তাহলে তিনি বাড়ি ঘরের দখল নেবেন। বলা বাহুল্য, একদিনের মধ্যে কালী কিঙ্করের পক্ষে এত টাকা দেওয়াটা সম্ভব ছিল না। ফলে আমরা পরের দিনই গিয়ে ঘরের দখল নিলাম। লোকটার যা যা ছিল সব বাইরে ছুঁড়ে ফেলা হলো। কালী কিঙ্কর কিচ্ছুটি বলল না, চুপচাপ দেখল শুধু। তারপর চোখের জলটুকু মুছে কাপড়ের পুঁটলি বগলে ধীরে ধীরে বেরিয়ে গেল। আমরা গিয়ে বাবুকে খবর দিলাম। বাবু খুশি হয়ে আমাকে বললেন, আব্দুল, আজ রাতটা তুই এই ঘরটায় থাক, কাল থেকে লোক লস্কর লাগিয়ে দে। আমার ইচ্ছা ওখানে একটা বাগান বাড়ি করব। আমিও সেই কথা মতো সেই দিন রাত্রিরে খাবার দাবার খেয়ে আশ্রয় নিয়েছি কালী কিঙ্করের ওই ওই বাড়িতে। সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঘরের মধ্যে মাদুর পেতে শুয়েছি, চোখটা লেগে আসবো আসবো করছে। এমন সময় মনে হলো ঘরের চালে কিসের যেন খড় খড় আওয়াজ হচ্ছে। ঘরের মধ্যে একটা দম বন্ধ করা ভ্যাপসা ভাব। কুপি জ্বালাতে গিয়ে দেখি কিছুতেই দেশলাই জ্বলছে না। হাতড়ে হাতড়ে দেওয়াল খুঁজে পেলাম, কিন্তু ওই দেয়াল ধরে ধরে সারা ঘর ঘুরেও না দরজা পেলাম না জানলা। আমার তো ভয়ে একেবারে প্রাণ উড়ে গেছে। গলায় গ্রামের মৌলভী সাহেবের দেওয়া তাবিজটা ছিল, সেইটে হাতে কিছুক্ষণ আল্লাহর নাম জপার পরে দেখলাম হাওয়া কিছুটা ঠান্ডা হলো। আমি আবার কুপি ধরাবার চেষ্টা করলাম। এবার দেখি জ্বলল। দেখলাম জানলা দরজাও যেখানে থাকার কথা সেইখানেই আছে। এই সব দেখে আমি আর থাকিনি, জিনিসপত্র গুছিয়ে সোজা চম্পট দিয়েছি। পরের দিন সকালে কাছারি বাড়ি গিয়ে কথাটা বাবুর কানে তুললাম। নায়েব মশাই সামনেই ছিলেন। দুজনেই শুনে খানিক ভাবলেন, তারপর বললেন, এখন ওখানে কিচ্ছু করার দরকার নেই, বাগান বাড়ি বা অন্য কিচ্ছু হবে না। আরও বললেন, এই কথা কাউকে জানাবার দরকার নেই। তারপর শুনি জমিটা বাবু রাম হাজরাকে বেচে দিয়েছেন। তারপরে আমিও ভুলে গেছি, আর সবাইও ভুলে গেছে। এই আজ আপনারা এলেন বলে এতদিন বাদে সব মনে পড়ল। তা কেন বাবু, ওখানে কি কিছু হয়েছে? কাকা সামনে চুপ করে বসেছিলেন। এখন তার সম্পূর্ণ অন্য রূপ। পরনে রক্তাম্বর আর ওড়নি, চোখ দুটো যেন আরও ধারালো আর সতর্ক, মুখখানি একই সঙ্গে উত্তেজিত অথচ গম্ভীর। বসেছিলাম ঠাকুরমশাইয়ের বাড়িতে, মৈত্রমশাইয়ের ঘরে। আমি আছি, ঠাকুরমশাই আছেন, আর লক্ষ্মীমণিও আছেন। সব কথা বলা হয়েছে কাকাকে। চুপচাপ শুনে গেছেন, কিচ্ছু বলেননি। শোনা শেষ হলে লক্ষ্মীমণিকে বললেন, মা,
আমি এই বিপদ থেকে আপনাদের উদ্ধার করতে পারি, কিন্তু সে বড় জটিল পথ। অতি সাংঘাতিক পূজা, তার উপাচারও বিচিত্র এবং আয়োজনও বিপুল। পূজার আচার আয়োজনে সামান্যতম ত্রুটিতে সংকল্পকারী সবংশে নির্বংশ হবে, পূজারীও বাঁচবে না। আমি পারি এই পূজা করতে, কিন্তু আপনি কি রাজি হবেন মা? আগের দিন সন্ধ্যায় কাকা জল ছিটিয়ে আসার পর বাড়ির গুমোট ভাবটা কেটেছে। কোনো ভয়ের ব্যাপারও ঘটেনি। লক্ষ্মীমণি কাকার পায়ে পড়ে গেলেন। ছেলে মেয়েদের মুখের দিকে চেয়ে সব করতে পারি ঠাকুর, কিন্তু আমাদের যে বেশি টাকা পয়সা নেই। কাকা আশ্বস্ত করলেন। ভয় পাবেন না মা, ভয় পাবেন না। আপনি তো অপরাধী নন, কেবল ভয়ানক বাস্তুদোষে এত কষ্ট পাচ্ছেন। দেখবেন আপনার উপচার ভগবান নিজে জুটিয়ে দেবেন। এই সুযোগে আমি জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা একটু খুলে বলবেন কাকা? মানে আমি কিছুই বুঝতে পারছি না। ভালোবাসা ভব, ভালোবাসা। মানুষ তো শুধু 4টে দেওয়াল আর একটা ছাদ ভালোবাসে না। নিজের ছোট্ট বাড়ি, নিজের এক টুকরো সংসার, নিজের শখের বাগান, বারান্দার কোণ, পোষা কুকুর বিড়াল, নিজের মতন করে একটুখানি বাঁচা, এই সবটুকু ভালোবাসে। আর সেই ভালোবাসা যদি কোনো কারণে উৎখাত হয়ে যায়, তাহলে তার ওই কান্না জড়ানো মায়াটুকু লেগে থেকে যায় তার সঙ্গে। সে জিনিস বড় ভয়ঙ্কর জিনিস ভব, বড় ভয়ঙ্কর জিনিস। অন্ধকারের প্রতিষেধক আলো, আর ঘৃণার প্রতিষেধক ভালোবাসা। কিন্তু আলোর প্রতিষেধক কি ভব? ভালোবাসার অভিশাপ আটকায় কিসে? চুপ করে রইলাম। এ বড় কঠিন সত্য কথা। জেনে রেখো ভব, কাউকে তার ভালোবাসার বাস্তু থেকে গায়ের জোরে অন্যায়ভাবে উৎখাত করলে ভয়ানক দোষ ঘটে। বাস্তুহারা মানুষের চোখের জলের অভিশাপ বড় সাংঘাতিক। প্রাণদায়ী মধু যেমন কোনো গতিকে পচে গেলে মারাত্মক বিষ হয়ে ওঠে, এও তেমনি। সেই বাস্তু আর ভোগ করা যায় না। কি হয় কাকা? তাতে প্রেত যক্ষের নজর লাগে। যে বা যারা সেই বাস্তু ভোগ করার চেষ্টা করে, প্রেত যক্ষ তাদের তিলে তিলে কষ্ট দিয়ে মারে, যতক্ষণ না সেই বাস্তু আবার মনুষ্য শূন্য হয়। তাহলে কি উপায় ঠাকুর? আকুল স্বরে প্রশ্ন করলেন লক্ষ্মীমণি। উপায় আছে মা, একটি উপায় আছে। মা চণ্ডাল কালীর পূজা। এই পূজা গৃহস্থের পক্ষে নিষিদ্ধ। পূর্ণাভিষিক্ত কৌল সাধক ছাড়া আর কারোর করার ক্ষমতাও নেই। আমি করব এই পূজা। কিন্তু মা, এর উপচার আপনাকে এনে দিতে হবে, এবং সব কটি উপচার সম্পূর্ণ নিখুঁত হওয়া চাই। বিন্দুমাত্র বিচ্যুতিতে মহা অনর্থ হয়ে যাবে মা, মহা অনর্থ হয়ে যাবে। ঠাকুরমশাই ইতস্তত করে বললেন, কি কি লাগবে ঠাকুর মশাই আমাকে বলুন, আমি দেখছি। বললেন তো বটে, কিন্তু পুজো প্রচারের ফর্দ দেখে তিনজনেই মাথায় হাত দিয়ে বসে পড়লাম। অর্ধেক গাছপালা আর লতার নামই শুনিনি। বিরঙ্গ, চাকুন্দে বীজ, কুড়, পুনর্নবা, ক্ষেত পাপড়া, গুঞ্জামূল, আরো কত কি। শুধু কি তাই, তার প্রকারভেদ কত। ডালিম গাছে বেড়ে উঠেছে এমন গুলঞ্চ লতা, মগান ক্ষত্রে তোলা হয়েছে এমন শ্বেতকোচের মূল, চিতি কাঁকড়ার ঘি, 1 আঙ্গুল পরিমাণ সর্পাস্থি কিলক, কালো মোষের পায়ের লোম এবং আরো অনেক কিছু। তার সঙ্গে অসময়ের ফলমূল তো আছেই। আমাদের মুখ দেখে স্মিত হাসলেন মৈত্রমশাই। আপনারা বৃথা চিন্তা করবেন না, যার পূজা তিনি করিয়ে নেবেন।
আপনারা শুধু বিশ্বাসটুকু রাখবেন। আর কালকে অমাবস্যা, আমি কালী পূজায় বসব। ঠাকুরমশাই, তন্ত্রধারক কিন্তু আপনিই হবেন, কেমন? তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, কাকাবাবুর কথা আশ্চর্যজনকভাবে ফলে গেল। অলৌকিক জিনিসে এমনিতেই মানুষের আগ্রহ বেশি, তার উপর সেকালে গ্রামগঞ্জের নিস্তরঙ্গ জীবনে এসব ঘটনা ঘটা মানে চারিদিকে হই হই পড়ে যাওয়া। ফলে লোকমুখে খবর ছড়াতে দেরি হলো না। দূর দূরান্ত থেকে অজানা অচেনা লোকের ঢল নেমে গেল। আশ্চর্যজনকভাবে তাদের প্রত্যেকে কিছু না কিছু পুজোর উপাচার হাতে করে নিয়ে এসেছে। কেউ খালি হাতে আসেনি। আর এক জিনিস দুজন আনেনি, এমন অলৌকিক ঘটনা জীবনে দেখিনি ভাই। সবাই বলছে তারা নাকি লোকমুখে পুজোর কথা শুনে এসেছে, সবাই সে পুণ্য ফলের এক কণা অংশ চায়। পরদিন মাঝরাতে লক্ষ্মীমণির বাড়ির ঠিক পিছনে ডোবাটার সামনে পুজো শুরু হলো। কোনো মূর্তি নেই, কেবল মাটিতে একটি অষ্টদল পদ্মমণ্ডল যন্ত্র আঁকলেন কাকাবাবু। নিমকাঠ আর শ্মশান সংলগ্ন নদীর চরের বালি দিয়ে যজ্ঞের বেদি করা হলো। ঠাকুরমশাই তন্ত্রধারক হলেন। আমি ব্রাহ্মণ সন্তান বলে সঙ্গে রয়ে গেলাম এটা ওটা এগিয়ে দেওয়ার জন্য। বাকি লোকজন দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো। কাকা প্রথমে ঋষির ন্যাস, তারপর করাঙ্গন্যাস এসব শেষ করে পুজোয় বসলেন। উদাত্ত কণ্ঠে মন্ত্র আবৃত্তি করতে লাগলেন। অঞ্জনাদ্রিনী ভং দেবী শ্মশানলয় ভাসদিনীং রক্তনেত্রাং মুক্তকেশিং শুষ্ক মাংসাতি ভৈরভম পিঙ্গাক্ষিং বামহস্তেন মদ্যপূর্ণং সমাংসকং সদ্যকৃত্য শিরদক্ষ হস্তেন দধৌতিং শিবাম। ভোর অবধি পুজো চলল। কাকা একবারও মন্ত্রোচ্চারণ থামাননি। যজ্ঞ চালিয়ে গেছেন আর একের পর এক সংগ্রহ করা পূজোপকরণ আহুতি দিয়ে গেছেন। পূজা শেষে একটি মস্ত মাটির হাঁড়ি থেকে দামোদরের জল ঢেলে সেই যজ্ঞের আগুন নিভিয়ে দিলেন। যন্ত্রটি মুছিয়ে দিলেন। সেই জল, যজ্ঞের পোড়া কাঠ, ছাই, অজস্র বেলপাতায় সাজানো প্রসাদের কণা, অসংখ্য প্রসাদী ফুলের এক একখানি পাপড়ি দূর দূরান্ত থেকে আসা লোকে আঁচলে কোঁচড়ে করে নিয়ে গিয়েছিল। পূজাস্থলে যাতে ভবিষ্যতে কারো পা পড়ে অশুদ্ধ না হয়, তাই কাকা পূজা বেদিতে একখানি বেলগাছ পুঁতে দিলেন। এর দুদিন পরেই সেই গ্রাম ছেড়ে চলে আসি। কয়েক বছর বাদে একটি চাকরি পেয়ে উত্তরবঙ্গে চলে যাই। সেখানেই একদিন অফিসে চণ্ডী খুড়োর বড় ছেলে ফোন করলেন, খুড়োর মৃত্যু সংবাদ দিয়ে। এ কথা সে কথায় লক্ষ্মীমণিদের কথা জিজ্ঞেস করলাম। দাদা হেসে বললেন, তারা ওই ভিটেতে বহাল তবিয়তে আছে। ওই দিনের পর আর কেউ কখনো ভয় পায়নি, কখনো না। গল্প শেষ হবার পর বংশী জিজ্ঞেস করল, ইনি সেই কাকাবাবু না, যিনি আপনাকে সেই আসামের জঙ্গলে রক্ষা করেছিলেন? চাটুজ্জে মশাই সামান্য হাসলেন। হ্যাঁ, তিনি বটে। সেবারেই কাকার সঙ্গে আমার প্রথম দেখা। তারপরে অবশ্য আরো বেশ কয়েকবার হয়েছে, আর প্রত্যেকবারই খুব অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে। সব এক এক করে বলবো না হয়, যেমন